প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চ্যানেল আয়ের পর্দায় আমাদের কাছে যারা দেখছেন সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। বাংলাদেশের ইতিহাসে এই গত এক বছর একটা ভীষণ টালমাটাল সময় গেছে এবং একটা এত বড় অভ্যুত্থানের পর যেটাই ভীষণ স্বাভাবিক, এবং এই সময়ে অনেক নতুন মানুষ দায়িত্ব নিয়েছিলেন গুরুত্বপূর্ণ এবং ভীষণ আশার জন্ম দিয়েছিলেন। বাংলাদেশের এই সময়কার সবচেয়ে বেশি আলোচনায় থাকা গুরুত্বপূর্ণ পদগুলোর একটি ছিল হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এবং যেটা অন্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি। গত এক বছরে আসলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনগণ এবং গণমাধ্যমের স্বাধীনতা কেমন ছিল সেই বিষয়ে কথা বলতে চাই, এবং যিনি সবচেয়ে ভালো প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবেন আজকে তিনিই আমাদের সাথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব শফিকুল আলম। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ। কেমন আছেন? আছি, ভালো আছি। শুরুতেই অভিনন্দন জানাতে চাই, এক বছর পূর্ণ হয়েছে আপনার দায়িত্ব পালনের গত 14ই অগস্টে। সো জনগণের আসলে আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা আমাদের ছিল, কিন্তু আমি আসলে আপনার কাছে জানতে চাই যে যখন দায়িত্ব নিয়েছিলেন তখন কি স্বপ্ন আপনি দেখেছিলেন কি দায়িত্ব পালন করার, এবং তার কতটুকু এক বছরে করতে পেরেছেন বলে মনে করেন? আমি দায়িত্ব আমাদের যে গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে তো আমাকে অফার দেওয়া হয় এই পোস্টের জন্য, আমি চিফ অ্যাডভাইজার থেকে অফারটা পাই। দেন আমি মনে করেছি যে উনি নোবেল লরিয়েট, ওনাকে আমি ফলো করছি অনেক বছর ধরে, তো ভাবলাম যে ওনার সাথে আমি কাজ করব। প্লাস হচ্ছে যে জুলাইয়ের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থানের, সেইটাই যদি আমি কন্ট্রিবিউট করতে পারি দেন ইটস উইল বি ফাইন কম্বিনেশন। তো এটা চিন্তা করে আসা। কতটুকু পেরেছেন? আমার মনে হয় যে আমরা যা অর্জন করেছি সেটা মোর দেন এক্সপেক্টেড। আমরা যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি হয়েছে। আপনার কি মনে হয় জনগণ যা চেয়েছে তার থেকেও বেশি? এটার কারণ হচ্ছে যে আপনি কিভাবে জনগণকে ইনফর্ম করবেন। আপনি যদি জনগণের এক্সপেকটেশন যেটা আছে সেটা যদি ভাবেন যে এটা হওয়া উচিত ছিল, আমি বলবো যে সেই অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, আমি প্রত্যেকটা সেক্টর ধরে বলতে পারি যে আমরা যেটা এক্সপেকটেশন তাতে এক্সিডিংলি উই ডিড ওয়েল। নিরাপত্তা কিংবা আইন শৃঙ্খলা, অবশ্যই নিরাপত্তা তো স্ট্যাবিলাইজ হয়েছে। আপনি যদি মার্ডার যদি দেখেন, হ্যাঁ, পুরো এক বছরে গত বছরের মার্ডারের থেকে কিন্তু খুব বেশি না। কেন বেশি না জানেন? গত বছর মানে কি বোঝাচ্ছেন? আমি যদি বলি আমাদের একটা বছরে যতগুলো মার্ডার হয়েছে তার আগের বছরে একটা বছরে যা মার্ডার হয়েছে, হ্যাঁ, সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন খুব বেশি হেরফের হয় না। এটার কারণ হচ্ছে যে আমাদের একটা বছরে যে হাসিনার যে শেষের দিকে যে মার্ডারগুলো হয়েছে সেই মার্ডারগুলোর কেসগুলো রেজিস্টার্ড হয়েছে আমাদের সময়ে, ফলে দেখা যাচ্ছে যে অনেক বেশি 831টা মার্ডার আমাদের সময়ে এক্সট্রা হয়েছে, যে মার্ডারগুলো আসলে হয়েছে হাসিনার সিকিউরিটি ফোর্স জুলাই অগাস্টের 5 তারিখ পর্যন্ত যারা খুনগুলো করেছে। না সেই সময়টা তো একটা এক্সেপশনাল বাজে সময়, তার সাথে তুলনা করে না, আমি তুলনা করছি না, আমি বলছি যে এই জন্যই আমি এটাই বলতেছি যে আপনি যদি আমার ক্রাইমের রেটগুলো দেখেন, আমরা এই জন্য প্রায় প্রতিনিয়তে আমরা স্ট্যাটিস্টিক্সগুলো দেই, তাহলে দেখা যায় যে আমাদের ক্রাইম সিনারিও ইজ স্ট্যাবিলাইজ। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে অনেকে একটা মার্ডার কেস দেখেন, 2টা সেন্সেশনাল মার্ডার দেখে এক ধরনের একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেন যে দেশের অবস্থা খুব খারাপ। তা আমরা তো পুরো, আমার কাছে যখন কথা বলতে হয় আমার তো পুরো সমস্ত ডেটা নিয়ে বসতে হয়, ঠিক না? আমি আইসোলেটেড 1 or 2 কেস নিয়ে তো আমি কমেন্ট করতে পারি না। ওইটা যদি চিন্তা করেন, মব এন্ড গণমানুষের যে নানা ধরনের কি বলবো সহিংসতা সরাসরি ভাবে হচ্ছে, রাস্তায় মানুষকে ফেলে পেটানো হচ্ছে, আগে ছিল না? আগের যে কোনো সময় শেখ হাসিনা যখন লগি বৈঠা নিয়ে ডাকলেন, তার লোকরা, আমি নিজে দাঁড়িয়েছিলাম, তার লোকরা এসে, এই যে আমি পল্টনে ছিলাম, একদম আমার সামনে পিটিয়ে মানুষ মেরেছে, আমি দেখেছি না? বাংলাদেশের মবের যদি হিস্ট্রি বলেন, এটা অনেক পুরনো হিস্ট্রি, আলাদা কিছু না, বাংলাদেশ আলাদা কিছু না। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সময় পুলিশ অনেকদিন ডিউটিতেই ছিল না। হ্যাঁ, আপনি পুলিশ ডিউটিতেই তো আসছে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে। আমাদের ছেলেমেয়েরা যে ট্রাফিক পুলিশের কাজ করেছে, করে নাই? আপনি দেখেন নাই? তো সেই অনুযায়ী আপনি যদি চিন্তা করেন, একটা বিপ্লবোত্তর একটা দেশে যেই ধরনের ক্যাওটিক সিচুয়েশন হওয়ার কথা,
তার চেয়ে কিছুই হয়নি এবং আমরা অনেক ভালো ছিলাম। প্রফেসর ইউনূসের যে মোরাল লিডারশিপ, এটার কারণে দেশে একটা স্থিতি ছিল, কাম অ্যান্ড কোয়াইটনেস ছিল। আপনাকে আমি একটা উদাহরণ দেই, যে একটা এই যে অগাস্টের পরে যদি জনগণ আইন হাতে তুলে নিত, যখন পুলিশ ছিল না, যে আইন হাতে তুলে নিয়ে যারা অ্যাফেক্টেড হয়েছে হাসিনার দ্বারা, তারা দেখেন যে এত বেশি মার্ডার, যেন 10-15 হাজার লোককে মেরে ফেললো। হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের মব সন্ত্রাস কিন্তু আগে হয়েছে, এমন না যে হয় নাই। তো এই জায়গায় যদি এমন কাজগুলো করে ফেলে, আইসোলেটেড হয়েছে মানে একসাথে না, অনেকগুলো এরকম আপনি যদি পুরনো হিস্ট্রি কাটেন অনেকগুলো পাবেন। তাহলে কি, তাহলে আমাদের এই গভর্নমেন্টের, আমাদের কেন পুরো যে কোনো পলিটিক্যাল প্রসেসটাই একটা ভয়ানক রকমের প্রশ্নবিদ্ধ হয়ে যেত। আপনি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন না, শ্রীলঙ্কায় যখন ইয়েটা শেষ হলো, কি জানো, সিভিল ওয়ার শেষ হলো, সিভিল ওয়ার শেষের সময় শ্রীলঙ্কান সোলজাররা প্রচুর কিলিং করেছেন এবং ওইটার রেশ এখনো এই পুরো সোসাইটিকে ভোগাচ্ছে। কিন্তু সেটা তো একেবারে পরপর সময়ে, এবং এই কথাটাও প্রচলিত, আমি শিওর আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়া বা মানুষের মুখে। আপনি জানেন শ্রীলঙ্কায় বিপ্লবের পরে দুর্নীতি নাই হয়ে গেছে, আমাদের এখানে বিপ্লবের পরে আপনি কিভাবে বললেন শ্রীলঙ্কার বিপ্লবের পরে দুর্নীতি নাই হয়ে গেছে? এটা কে বলছে? তাদের রেট বলছে, অনেক পরিসংখ্যান কে বলছে? আপনি কই আমাকে পরিসংখ্যান দেখান না। আমরা মানে সময় থাকলে নিশ্চয়ই আমি এটা দেখান আমাকে পরিসংখ্যান। এগুলো তো ইয়ের বিষয়। শ্রীলঙ্কার যেই 2009 যেটা, এটা ব্রুটাল একটা এন্ড হয়েছে। আপনি পড়েন, আমাদের সোসাইটিকে আপনার থ্যাঙ্কস দিতে হবে, আমাদের মানুষের রিজিলিয়েন্সকে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে, যে এত বড় 15-16 বছর একটা অপশাসনের পরে তারা যেই দেখিয়েছে রিজিলিয়েন্স, এবং তারা যেই নিজেদের কে রেস্ট্রেন করে রেখেছে, অনেকে তো ভায়োলেন্সের শিকার হয়েছে, অনেকের ফ্যামিলিকে গুম করা হয়েছে, তারা যে নিজেদেরকে রেস্ট্রেন, এবং আমাদের কালেকটিভ লিডারশিপ, পলিটিক্যাল পার্টিগুলোরও ভালো রোল ছিল এবং আমাদের গভর্নমেন্টেরও একটা মোরাল লিডারশিপ ছিল। এবং এই কারণে আপনি ধরেন আমরা এই ধরনের এই ট্র্যাপে যাই নাই, আমরা বেঁচে গেছি। এবং আপনি যদি, আমি আপনাকে অনুরোধ করব, ক্রাইমের এই যে প্রথম আলো আজকে দিয়েছে, প্রথম আলো না ডেইলি স্টার জন্য দিয়েছে যে সাক্ষাৎকার, মানে একটা কি স্ট্যাটিস্টিক, যে আমাদের এখানে বেশি মার্ডার বেশি দেখানোর মূল কারণ হচ্ছে হাসিনার আমলে যে মার্ডারগুলো হয়েছে সেগুলোর কেস এখন দিচ্ছে, এই সময় এসে এনরোলড হয়েছে। ওকে, আপনি নানা সময়ে অনেক ডিরেক্ট কথা বলেন, যেটা মানে প্রেস সচিবের ভূমিকায় থেকে আমাদের অভ্যস্ততার বাইরে অনেকখানি। এবং একেবারে রিসেন্ট একটা উদাহরণ যদি দেই, আপনি বলেছেন যে 15ই আগস্ট যদি কেউ পালন করে, মানে এটা খুবই একটা নির্মম হত্যাকাণ্ড, কিন্তু 15ই আগস্টের বাকি 31 দিনের মতো একটি দিন, তাই কেউ যদি এটা পালন করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে আইনানুগ। এটা আসলে মানে আপনাকে মনে হয় না? এটা আমি কাকে বলেছি? আপনি কি পুরোটা শুনেছেন? আমি শুনেছি যে আপনি বলেছেন যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, এই পুরো কথাটা বলা হয়েছে আওয়ামী লীগের জন্য। এটা কি সাধারণ মানুষের জন্য না? পুরো কথাটা বলা হয়েছে আওয়ামী লীগকে। আমাকে প্রশ্নটাই করা হয়েছে যে আওয়ামী লীগ 15ই আগস্ট পালন করবে, সেক্ষেত্রে আপনারা কি করছেন? ওকে, আপনারা কি মনে হয় এটা মিস ইন্টারপ্রেট করে অনেক জায়গায় প্রকাশ করা হয়েছে? দেখেন, পুরো সেন্টেন্সটা ছিল আওয়ামী লীগের, ওইটারই কেউটা হচ্ছে এখানে আওয়ামী লীগ। এইটা পুরোটা আমি অনুরোধ করবো আপনি পুরোটা শুনেন। আমি তো 2-3 জনকে এই একই কথা বলেছি, কালকে বিডি নিউজকেও আমি একই কথা বলেছি। এটার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, সে 15ই আগস্টই করুক আর 31শে আগস্টই করুক, আর যে কোনো সময় করবো, সে কোনো ধরনের সভা সমিতি র্যালি প্রসেশন করবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। লেট মি মেক ইট ক্লিয়ার যে দলীয় ব্যানারে যদি কেউ করে তাহলে সেই জায়গায় আইনানুগ ব্যবস্থা, কিন্তু কোনো মানুষ যদি ব্যক্তিগতভাবে করে সেখানে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা। সেটা তো তার বিষয়, আমরা এটা নিয়ে বলি নাই। আমাকে কোশ্চেন করা হয়েছে আওয়ামী লীগ নিয়ে। ওকে, সো আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, আপনি হিজবুত তাহরির একটা নিষিদ্ধ দল, আর হিজবুত তাহরির কেউ যদি কোনো প্রোগ্রাম করে আমরা অবশ্যই তাকে আইনানুগ ব্যবস্থা নিব।
ওকে, তো সেই জায়গায় সাধারণ যারা শিল্পী সংস্কৃতি কর্মী যারা এই ধরনের শ্রদ্ধার্ঘ জানিয়েছেন, বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, তাদের ছবি টাঙিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে জুতা নিক্ষেপের যে কর্মসূচি দেওয়া হচ্ছে আপনি করছেন না, অবশ্যই করছেন না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা তো সরকারের পরে। সরকারের কি উচিত না এই ধরনের মব যখন ডেকে ডেকে আনা হয় বা দিন তারিখ দিয়ে বলা হয় তখন ঘোষণা দেওয়া যে আমরা কি ডাকছি? আপনারা ডাকছেন না, কিন্তু যারা ডাকছে তাদেরকে কন্ট্রোল করা আপনার ইচ্ছা। আমরা এটা যদি ভায়োলেন্স হয় অবশ্যই আমরা কন্ট্রোল করব। এখানে যদি ইফ ইট ট্রিগার্স ভায়োলেন্স, হোয়াই নট, উই উইল ডু দ্যাট। কিন্তু এটা তো মানে জানাশোনা এখানে একটা ঘৃণার চাষ হবে, এবং এটা কি কখনো উচিত যে একটা মানুষ স্বাধীন? এখানে কেউ কেস করেছেন? যে একটা কেস যদি করতেন আমরা অবশ্যই নিতাম। কেস না করলে কি পুলিশ বা আপনি এখানে ভায়োলেন্সের বিষয় আছে? হতেই পারে ভায়োলেন্স, কারণ আমরা দেখেছি 32 নম্বরে একজন ফুল দিতে গেছেন, তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। সেটা পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পুলিশ এখানে ছিল, আপনি পুলিশকে এটা পুলিশকে আপনি আমি পুলিশের তো স্পোকসম্যান না, আপনি পুলিশকে এটা জিজ্ঞেস করতেন। কিন্তু আপনারা তো অনেক সময় আসলে এমন অনেক কথা বলেন যেটার দায়িত্ব হয়তো আপনার বা আপনাদের না। আমি একটু নির্বাচনের জায়গায় আসতে যাচ্ছি। আপনি বলেছেন যে যে কোনো মূল্যে নির্বাচন আসলে হবে, যেখানে রাজনৈতিক দলগুলো অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, কারণ অনেকের অনেক দাবি পূরণ হয়নি। যেমন জামায়াতে ইসলাম বলছেন পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই নির্বাচন পসিবল না। সেই জায়গাগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে সরকার মনে করছেন? এটা আমার মনে হয় যে আমরা যেই সুন্দর পরিবেশে যেই চার্টার নিয়ে যে কথাগুলো ঐক্যমত কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলো যে কথাগুলো বললো এবং যে ডিবেট করলো এবং তার আলোকে যে ঐক্যমত আসলো বিভিন্ন রিফর্মের বিষয়ে, আমরা মনে হয় যে যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখেছি, এটা আমরা মনে করি যে ইলেকশন পর্যন্ত এটা অটুট থাকবে এবং উই উইল গেট এ গুড ইলেকশন। ওকে, সো আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিছুদিন আগে বলেছেন যে যাদের আসলে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে নির্বাচনের আগে তাদের পদত্যাগ করা উচিত, এবং তিনি নিজে বলেছেন নিজেও পদত্যাগ করবেন। তো এই জায়গা থেকে আসলে বোঝা যায় না যে এই সরকারকে যতটা নিরপেক্ষ বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ তো ততটা আসলে এতদিন আমরা পুরোপুরি নিরপেক্ষ। তাহলে তিনি এখন রাজনৈতিক সংশ্লিষ্টতার দায় নিয়ে কেন আসলে এখন উনি যদি কালকে আমাকে ডাকে যে এই শফিক সাহেব আসেন, আপনি আমাদের ইলেকশন করেন, আমাদের পার্টির হয়ে ইলেকশন করেন, তখন আমি কি চিন্তা করব? আমি হয় এইখানে থাকবো, নয় আমি বের হয়ে যাব। এটাই ওনার ক্ষেত্রে হয়তো হয়েছে। কিন্তু সেখানে নিরপেক্ষতার কি বিষয়? তার সহযোদ্ধাদের দল গঠনের সময় কি তিনি এটাতে জড়িত ছিলেন না? আপনি যদি এভিডেন্স পান আপনি রিপোর্ট করেন না যে উনি ওই সময় জড়িত ছিলেন কিনা। উনি তো জড়িত ছিলেন, আপনি তার এভিডেন্স আনেন, আমি তো দেখতে চাই তার এভিডেন্সটা। আপনি এভিডেন্স আনেন। আপনারা একটা অ্যালিগেশন দিচ্ছেন যে ওর তার সহযোদ্ধারা পার্টি করছেন এবং উনি জড়িত ছিলেন, এটা কিন্তু বড় অভিযোগ। আপনার সেই অ্যালিগেশনগুলো আমাদেরকে সামনে আনেন, এভিডেন্সগুলো আমরা দেখতে চাই। ওকে, তাহলে নিরপেক্ষতা নিয়ে আসলে আরো জোরে কথা বলা যাবে বলে মনে করছেন? উনি যদি নিরপেক্ষ না থাকেন আমাদেরকে বলবেন। আমাদেরকে তো অনেকে, আমাদের এনসিপি বলে আমরা প্রো বিএনপি, জামাত বলে আমরা প্রো এরকম, তারপরে হচ্ছে বিএনপি বলে আমরা প্রো এনসিপি। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে আমাদেরকে অনেক সবাই বলেন, বাট আমরা মনে করি আমরা ট্রুলি নিরপেক্ষ। আমরা এমন কোনো কাজ করি নাই যেটা বলতে পারবে যে আমরা এই গভর্নমেন্টকে, এই পার্টিকে সাপোর্ট করছি ওভার অ্যানাদার পার্টি। এটা কি ধরেন এই এক বছর সময় আপনি কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে এটা নিরপেক্ষ থেকেছেন, নাকি আপনার কোনো ব্যক্তিগত রাজনৈতিক দর্শন আছে ব্যক্তিগতভাবে এই এক বছরের বাদে? এই গভর্নমেন্ট সব সময় চেয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট তার নিরপেক্ষতাকে 100%। আমি ব্যক্তি শফিকুল আলমকে জিজ্ঞেস করছি, এই এক বছর ধরেন আপনি এটা থেকে দূরে ছিলেন, কিন্তু ব্যক্তিগতভাবে কি আপনার কোনো রাজনৈতিক দর্শন আছে কিনা? না, আমার রাজনৈতিক দর্শনের এখানে বিষয় না। তাহলে আপনি যদি মনে করেন আমি নিরপেক্ষতা হারিয়েছি বলতে পারেন, বাট আমি এই পর্যন্ত এমন কোনো কাজ করিনি যেটার কারণে আমাকে মানুষ বলবে যে আমি নিরপেক্ষতা হারিয়েছি। না, আমি বলতে চাইছি যে এই এক বছর বাদে, এই এক বছরের পরে ধরেন ফেব্রুয়ারির পরে যদি নতুন সরকার আসে, আপনি কি কোনো রাজনৈতিক দর্শনের? না, আমি জার্নালিজমে ফিরে যাব। ও, দ্যাটস নাইস। এটা কি দেশে থেকে না দেশের বাইরে? আমি দেশেই থাকবো। দেশে থাকবেন? আমি বাইরে যাব কেন? ওকে, দ্যাটস নাইস। তার মানে 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হলো তখনকার যে উচ্ছ্বাসের ছবি আপনি পোস্ট করেছেন, কিংবা শেখ হাসিনার ছবি দেওয়া ডাস্টবিনে যে ফেলেছেন, সেটা শুধুমাত্র ওই সময়কার মানে হত্যাকাণ্ডের জন্য ঘৃণা থেকে, এমনিতে আপনাদের তাদের বিপক্ষে তেমন কোনো রাজনৈতিক অবস্থান? আমি তো রাজনীতি করছি না। হ্যাঁ, আর শেখ হাসিনা এত বড় ক্রাইম করলো, তাকে এটা তো খুবই ক্ষুদ্র একটা প্রোটেস্ট।
এরকম আপনি সে 3,500 লোককে গুম করেছে, 3,000 লোককে সে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করেছে, বিএনপি জামাতের 60-70 লাখ লোককে সে ফেক কেস দিয়েছে। হ্যাঁ, তারপরে আপনার তিনটা ইলেকশনে আমরা কোনো ভোটই দিতে পারিনি। এই ইলেকশন আমার সামনে ব্ল্যাটেন্টলি রিগ করেছে, আমাদের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে, ব্যাংকগুলো এখনো দাঁড়াতেই পারছে না, আমরা এত চেষ্টা করছি। তারপর আপনি বলছেন যে না, তাকে আপনি ওনার ডাস্টবিনে এটা ফেলা যাবে না। সো আই এম সরি ফর দ্যাট। আপনি এটা কি বলছেন এগুলা? আমি কিন্তু বলিনি ফেলা যাবে না, আমি জিজ্ঞেস করছি আপনাকে যে আপনার আসলে এটা কি রাজনৈতিক দর্শন থেকে নাকি ওই ঘটনার না না, উনার মতো এত ব্রুটাল ডিক্টেটর বাংলাদেশে কয়টা এসছে আপনি আমাকে বলেন না। উনাকে একটা পলিটিক্যাল ম্যান্ডেট, উনার পার্টি বলে যে উনার একটা ভালো ম্যান্ডেট পেয়ে এসছেন। উনি কি করেছেন? উনি এসে আমাদের যেটা পরীক্ষিত একটা আমরা একটা ক্যারেক্টার গভর্নমেন্ট ছিল, উনি ওই ক্যারেক্টার গভর্নমেন্টকে ফেলে দিলেন। উনি এসে আমাদের সবার সামনে নাটক করে 153 জনকে উনি ডাইরেক্ট ইলেক্টেড করে দিলেন। উনি এমন কোনো কাজ, আপনি সাপ্লাই উনি কি হত্যাকাণ্ডটা করেছে, মাওলানা সাইদির ভার্ডিকের দিন 160 জনকে ইয়ে করেছে। আমি নিজে তখন সাংবাদিক, আমরা লাশ গুনছিলাম সারাদিন ধরে, 160 জন, এবং সবাই মারা গেছে রাইফেলের গুলিতে। হ্যাঁ, যেটা হয়তো এই যে ক্রাউডটাকে উনি ঠিকই নন লেথাল উইপেন দিয়ে, টিয়ার গ্যাস আর রাবার বুলেট দিয়ে যেটাকে কন্ট্রোল করা যেত, উনি সেটাকে করেছেন হচ্ছে ডাইরেক্ট গুলি করা হয়েছে। আপনি কি বলেন, এইরকম ব্রুটাল ডিক্টেটর বাংলাদেশে কয়টা এসছে, বা এই এশিয়াতে কয়টা এসছে? এই 1 বছর পরে এসে উপদেষ্টাদের নির্বাচন, মানে কারা উপদেষ্টা হবেন সেটার নির্বাচন, সেটার যথার্থতা এবং সেটার আমি বলবো উপদেষ্টাদের কি বলবো তাদের ভূমিকা, এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলছেন যে কোন যোগ্যতা আসলে কোন ক্রাইটেরিয়াতে উপদেষ্টা বাছাই করেছেন প্রধান উপদেষ্টা। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? আমার মনে হয় যে তারা যারা উপদেষ্টা হয়েছেন তারা বাংলাদেশের সাম অফ দ্য ফাইনেস্ট পিপল। তারা খুব তাদের নিজের যোগ্যতায় এসছেন, এবং তারা তাদের এই যে একটা বছরে দে ডিড প্লে ফ্যান্টাস্টিক রোল। তারা বাংলাদেশের এই যে স্থিতিতে যে আসলো, যে ম্যাসিভ একটা ইকোনমিক রিকভারি হলো, এবং বাংলাদেশ যে আবার গ্রোথের পাথে ফিরে আসলো, এটার জন্য তারা যে এই রোলটা প্লে করেছেন, এটা কমেন্ডেবল, ইট শুড বি প্রেইজড। এবং তারা প্রত্যেকে, আপনি যাদেরকে আপনি প্রত্যেকটা ধরে ধরে নেন, দে হ্যাভ এ লাইক ফ্যান্টাস্টিক ক্যারিয়ার। আপনি যে কোনো আগের যে কোনো উপদেষ্টা আপনি যদি দেখেন, এটা আগের কেয়ারটেকার গভর্নমেন্টের, তাদের কারোর থেকে এনাদের যোগ্যতা কম না। কিন্তু মানে আমি যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সকলের শ্রদ্ধার, তাকে ধরেই আসি যে মানে তিনি একজন নোবেল লরিয়েট, তিনি একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, সেই গুণগুলো আমরা সবসময় তার আগে বলি, কিন্তু 1 বছর পরে যদি আমি ওই সবগুলো বাদ দিয়ে তাকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে আপনাকে বিচার করতে বলি, তার সক্ষমতা কিংবা তার যোগ্যতা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। বাংলাদেশের জন্য উনি ছিলেন ব্লেসিংস। উনি পুরো একটা বছরে আমাদের দেশটাকে একটা শান্তির জায়গায় নিয়ে এসছেন, স্ট্যাবিলিটি দিয়েছেন। ওনার যে মোরাল লিডারশিপ, দেশটাকে স্ট্যাবিলিটি দিয়েছেন। এই সমস্ত ক্যাওটিক সিচুয়েশন অন্যান্য দেশ দেখেন, আপনি ইন্দোনেশিয়া আফটার সুহার্তো দেখেন, সুহার্তোর ওভারথ্রোর পরে আপনি মার্কোসের ওভারথ্রোর পরে ফিলিপিন্স দেখেন। এই যে পুরো দেশগুলো আপনি যতগুলো আছে আপনি একটু দেখেন ওদের এই যে, আমরা কিছু স্ট্যাটিস্টিক্স, ওই সময় ইনফ্লেশন আপনার 30-40% হয়, ওই দেশে মানুষের পোভার্টি, জিডিপির গ্রোথ ডিক্লাইন করে 12-13%। সেই জায়গায় আমরা গ্রোথের পাথ ধরে রেখেছি, ইকোনমিক রিকভারি এসছে, বাংলাদেশের নতুন ফরেন পলিসি এসছে, বাংলাদেশের মানুষের প্রাইডের জায়গাটা রেস্টোর হয়েছে, মানুষ মুখ ফুটে যা ইচ্ছা বলতে পারছে, যেটা আগে সম্ভব ছিল না। এবং আপনার প্রত্যেকটা রিফর্ম নেওয়া হয়েছে, ট্রায়াল, যেই শিশুদেরকে মারা হয়েছে, যে মানুষদেরকে, যে ইয়াং পিপলদেরকে মারা হয়েছে, তাদের ট্রায়াল হচ্ছে। এবং আমরা ইলেকশন, যেটা ডেমোক্রেটিক ট্রানজিশনের লাস্ট যেটা আমরা ইলেকশনের ডেট ঘোষণা করেছি, বর্ডার টাইম লাইন, এবং ইলেকশনটা হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে হোপফুলি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যদি আমি একটুখানি কথা বলি, এর আগেও আপনার সাথে আমারও কথা হয়েছে, এবং আপনি নানা জায়গায় বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন এখন গণমাধ্যম। আমি এটা বিলিভ করি, এবং আমি মনে করি দ্যাট ইজ ট্রু।
জি, সেই জায়গাটায় আমি আর যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে গণমাধ্যমের সেলফ সেন্সরশিপ কিংবা ধরেন এখন ভুয়া নিউজ বা গুজব ছড়ানোর ক্ষেত্রে যে গণমাধ্যমের ভূমিকা, বারবারই দেখা যায় অমুক চ্যানেল ওটা মুছে ফেলে আবার মাফ চাইছেন, অমুক দল দাবি করছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রচার করা হয়েছে। এইটা নিয়ে আসলে কি বলবেন? একটা এটা যদি আপনি নিউ ইয়র্ক টাইমস তো ওয়ার্ল্ডের ধরেন সবচেয়ে রেসপেক্টেড ডেইলি, তারা যদি ভুল করেন তারাও তো মাপ চান, তারাও তো রিগ্রেট করেন যে আমি এই ভুলটা হয়েছে আমরা রিগ্রেট করছি, এটা করেন। তো একটা পত্রিকা যদি রিগ্রেট করেন এটার মধ্যে অসুবিধাটা কোথায়? কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কি কাউকে ফোর্স করছি কিনা, আমরা কি কাউকে সেলফ সেন্সরশিপ করতে বাধ্য করছি কিনা, সেটা আপনি বলবেন। আমি বলতে চাইছি যে গণমাধ্যমগুলো কি করে, আমরা কাউকে সেলফ সেন্সরশিপ করতে বলছি না, কারো মুখ বন্ধ করতে বলছি না, কাউকে বলছি না যে এই দীপ্তি চৌধুরীর এই প্রোগ্রামে এই লোকটার জন্য যাবে না, এরকম আমরা কাউকে বলছি না। আমরা কাউকে সিলেক্ট করে দিচ্ছি না, কাউকে আমরা তার পজিশন থেকে ফেলে দিচ্ছি না, আমরা কারো চাকরি খাচ্ছি না, কোনো যে টিভি ওনার তার অন্যান্য ব্যবসায় যে হামলা করছি না যে সে যাতে আমার এগেনস্টে নিউজ না করে। আমরা একটা ফ্যান্টাস্টিক একটা পরিবেশ অ্যালাউ করেছি, পিপল ক্যান সে এনিথিং এনিথিং। দ্যাটস ভেরি নাইস। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক এবং আপনি ওপরে বসে আছেন, সেই জায়গা থেকে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থাটা আসলে কি আমি এটা জানতে চাই। তারা কতখানি এখন সেলফ সেন্সরশিপে বিশ্বাসী, কতখানি ভয় পায়? কারণ আপনি যে দুইজন সাংবাদিকের কিন্তু চাকরি গেছে অলরেডি আমাদের সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য। এটার জন্য কি আমরা দায়ী? আপনি দায়ী না, আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমরা দায়ী। আপনি যদি একটা এভিডেন্স পান যে আমরা ওনাকে ফোন দিয়েছি যে ওনার চাকরিটা খেতে হবে, আপনি এটা কেউ যদি নিজে থ্রেটেন ফিল করে সেটা তার প্রবলেম, এটা তো আমার প্রবলেম না। আমি সেটাই বলছি যে এই জায়গা থেকে আমি যদি একটা সুষ্ঠু গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে চাই, মানে আমি প্রেশার দিয়ে খারাপ কিছু করাবো না, কিন্তু একটা সুস্থ পরিবেশের জন্য আমি হয়তো কোনো পদক্ষেপ নিব, আমি হয়তো সেমিনার করব, আমি হয়তো তাদেরকে বোঝাবো। সেই জায়গাগুলো আসলে আপনি কি দেখছেন? আমরা তো পারফেক্ট একটা অ্যাটমসফিয়ার দিয়েছি, এনভায়রনমেন্ট দিয়েছি, মানুষজন চেষ্টা করছে তাদের মতো করে সেটা বলতে। আমাদের এক্সপেকটেশনটা কি যে আপনি সত্য নিউজ পরিবেশ করেন এবং আপনার কোনো ইন্টিমিডেশন নাই, কোনো নাই। আমরা অনেক কালকে আপনাকে পরশুদিন একটা বলি যে একটা নিউজ পেপারে লিখেছে যে এই জুলাই আগস্টের সময় জঙ্গিরা মানুষদের মেরেছে, এটা লিডিং নিউজ পেপার, জঙ্গিরা মেরেছে। আমরা কি তাকে ওকে করছি? আমরা তাকে বলেছি যে আপনি এটা ভুল দিয়েছেন, এটার একটা শুধরাবেন বা এটার একটা আপনি রিজয়েন্ডার দিবেন। এটা আমরা এটা হচ্ছে আমি তাকে বলছি যে আপনার এটা, এবং তারা বলছে যে মিলিটারি শেখ হাসিনাকে বাধ্য করেছে ইন্ডিয়াতে যেতে, লিখছে। একটা টিভি স্টেশন সে দেখাচ্ছে যে একটা শেখ ফ্যামিলির একজনকে ইন্টারভিউ নিয়ে বলছে যে সবাই যেন এই গভর্নমেন্টের বিরুদ্ধে নেমে যায়। তো ওই শেখ ফ্যামিলি যে ছেলেটার কথা বলছে, এটা লিডিং টিভি স্টেশন, আমি নাম বলছি না, সেই ছেলেটা যেই শেখের কথা বলেছে শেখ হাসিনা, সে এক্সিস্টই করে না। এটা ফেক। অন্য দেশ হলে ওকে জেলে দিত, বলতো যে তুমি একটা রাষ্ট্রদ্রোহীর একটা নিউজ করেছো একটা ফেক লোককে দিয়ে, দ্যাট মিনস তুমি দেশের বিরুদ্ধে একটা লোককে বানিয়ে তুমি আমার। এই জায়গায় যে পদক্ষেপ নিচ্ছেন না সেটাও কি ক্ষতিকর না? আমরা এই সমস্ত জায়গায় যেটা হচ্ছে আমরা তাদেরকে বলছি যে আপনারা ইনভেস্টিগেট করে আপনারা সেলফ রেগুলেশন করেন, এটা বেটার। সেলফ রেগুলেশনটা অনেক ক্ষেত্রে বেটার, যে যাতে আপনি আপনার দোষগুলো আপনি নিজে বুঝে আপনি ইউ টেক অ্যাকশন। ওকে, সো অনলাইনের জায়গায় এখন তো আসলে ওই যে বললেন যে স্বনামধন্য পত্রিকা বা স্বনামধন্য চ্যানেল হওয়ার দরকার হয় না, এবং অনেক জায়গায় বলেন মানে সরকারকে প্রভাবিত করা বা মানুষের রিয়াকশন জানানোর একটা মাধ্যম এখন হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে। সো সেই জায়গায় যে প্রোপাগান্ডা কিংবা আওয়ামী লীগের কথাও যদি বলেন, তারা হয়তো সশরীরে নানা ধরনের কর্মসূচি করতে পারছেন না, কিন্তু অনলাইনে তো তারা অ্যাক্টিভ আছেন, তাদের পেজ এখনও রয়েছে, তারা নানা জায়গায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। সেটা নিয়ে আসলে আমাদেরকে কিছু করার আছে আদৌ? না, আমরা মিস ইনফরমেশন করলে আমরা তো অবশ্যই সেটা জনগণকে জানাচ্ছি যে তারা মিস ইনফরম করছে। তো সমস্যাটা হচ্ছে যে তারা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করছে সেই প্ল্যাটফর্মের মালিকগুলো মানে ইন্টারন্যাশনাল, তারা অনেক ক্ষেত্রে এই কথাগুলো আমাদের থেকে শুনতে চায় না। তারা মনে করে যে আমি
মানে ওই লোকগুলোর ভয়েসটা মাজল করতে চাচ্ছি। ওকে, হ্যাঁ, আমরা অবশ্যই এগুলো যদি ফেক নিউজ হয় আমরা চাচ্ছি, আমরা নিজেরাও আমাদের একটা সিএ ফ্যাক্ট চেকিং পেজ আছে, সেগুলোর মাধ্যমে বলছি যে এগুলো মিথ্যা। এবং আমরা আশা করি যে বাংলাদেশের যারা লিডিং নিউজ মিডিয়া তারাও একটা তাদের নিজস্ব ফ্যাক্ট চেকিং ইউনিট খুলবে এবং সে অনুযায়ী তারা বলবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। হ্যাঁ, এগুলো যেমন কালকে একটা টিভি স্টেশন চিফ অ্যাডভাইজারকে কোট করে একটা দিচ্ছেন, চিফ অ্যাডভাইজার ওই কথা বলেনি নাই। ওকে, হ্যাঁ, মানে আমি বলছি যে আমাদের টিভি স্টেশনগুলো নিউজ পেপারগুলো দে আর মিস অ্যাবিউজিং দেয়ার ফ্রিডম। আমি ঠিক এই জায়গাটাতে আসতে যাচ্ছিলাম যে কিভাবে আসলে আরো রেসপন্সিবল করা যায়। আমি যদি ওইটার অনুযায়ী আমি যদি তাদেরকে অ্যাকশন নেই, তখন আপনারাই আবার আউটক্রাই করবেন যে আমরা প্রেশার দিচ্ছি, আমরা ওদের মুখ বন্ধ করে দিচ্ছি। আমি বলতে পারি আমাদের আগামী 6 মাস আমরা এগুলো বিষয়ে কিছু আমরা যেই গত 12 মাসের যেটা ছিল সেটাই থাকবে। বাট যদি আমাদের টিভি মিডিয়াগুলো বা আমাদের নিউজ মিডিয়া বা অনলাইন মিডিয়াগুলো তারা যদি সেলফ রেগুলেশন না করেন, দে উইল ডেফিনেটলি ফেস প্রবলেম ডিউরিং অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। ওকে, সো দর্শক, টেলিভিশনে আমাদের সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমরা চ্যানেল আইয়ের অনলাইন মাধ্যমগুলোতে এখনো থাকছি। আপনারা ভালো থাকুন। আপনার কাছে আমি একটু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চাইবো। আপনি বলছিলেন যে রাজনৈতিক ঐক্য ভালোই আছে, তাই কি? অবশ্যই। ওকে, সো একটা জায়গায় এসে নানা ধরনের আমি বলবো বিভাজন তৈরি হয়। এটা আগেও হয়েছে বাংলাদেশে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এবং এই সময়ে এসে অনেকেই বলেন, আমি জানি না আপনি এটা মনে করেন কিনা, যে ডানপন্থী শক্তির অনেকখানি উত্থান ঘটেছে, তারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন। গত 17 বছর যেহেতু তারা নিষিদ্ধ ছিলেন, এখন যাই করবেন তাদেরকে তো অনেকখানি অ্যাক্টিভই মনে হবে। সো এই জায়গায় আসলে কি মনে করেন? এবং অনেকেই বলেন, অনেকেই বলতে যারা আওয়ামী লীগ ছিলেন তারা তো বলেনি, তারা ছাড়াও অনেকে বলেন যে এই সরকার আসলে মুক্তিযুদ্ধের চেতনায় কে একটুখানি ম্লান করেন, বা বিজয় দিবস যতটা না বড় করে পালন করেছেন তারা তার থেকে অনেক বেশি জুলাই বড় করে পালন করেছেন। এটা নিয়ে কি বলবেন? আসলে মুক্তিযুদ্ধকে কেন বারবার আসলে এই জায়গায় আনা হয়? আমরা ম্লান করলাম, আমরা এভিডেন্স দেন আমরা ম্লানটা করলাম কিভাবে মুক্তিযুদ্ধকে? আপনি একটা অ্যাকুজেশন করবেন আপনি ম্লানের, তো আমরা কি বলছি যে না এই আপনার ভিক্টরি ডে পালন করবেন না বা আপনি ইন্ডিপেন্ডেন্স ডে পালন করবেন না? আমরা তো একদম খুব ভালোভাবে পালন করছি। কিন্তু বিগত সময় থেকে আপনার কি মনে হয় না অনেক কর্মসূচি এই বছরে? আমি যদি বলি বিগত শেখ হাসিনার সময় যত না মুক্তিযুদ্ধর ইয়ের মার্চের প্রোগ্রাম হতো, মানে 26শে মার্চ আর 16ই ডিসেম্বর, তার চেয়ে তো বেশি ওনারা পালন করতেন 15ই আগস্ট, তার চেয়ে অনেক বেশি। এতে আপনি একটা মুজিব বর্ষ, আমাদের যতটা না 50 বছরের স্বাধীনতার দিবস করা হয় না, মানে আমাদের 50 বছর যে স্বাধীনতার পূর্তি কবে ছিল, 2021, সেটা যতটা হয় নাই তার চেয়ে বেশি আপনি মুজিব বর্ষ করেছেন। তো দেশ বড় না, নেতা আগে প্রতিশোধ হয়ে কি এবারে? না, আপনি আমাকে এভিডেন্স দেখান না যে আমরা এই কাজগুলো করেছি, যে আমরা ম্লান করেছি। আপনি এভিডেন্স দেখাবেন। আপনি যখন আমাকে অ্যাকুজ করবেন আপনি একদম সুনির্দিষ্ট এভিডেন্স দেখাবেন। ওকে, শুধুমাত্র একটা এভিডেন্স তো আর গত এক বছরে তো একটা দুইটা না, আসলে অনেক, মানে আমি তো পিপল পার্সপেক্টিভ যেগুলো আছে বা মানুষ যেগুলো প্রশ্ন সেগুলো আপনাকে বলি। ধরেন যখন আসলে যুদ্ধাপরাধীদের সাজার কারণে যারা মানে অনেক মারা গেছেন, ফাঁসি হয়েছে, তাদের ছবি যখন টাঙানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন অনেকের তো মনে হবেই যে এটা কেন টাঙাতে দেওয়া হলো, আসলে এটা কেন আসলে অন্যদের গিয়ে আন্দোলন করে নামাতে হলো। এটা তো এটা একটা পলিটিক্যাল পার্টি টাঙিয়েছে, অন্যান্যরা আর অন্য পলিটিক্যাল পার্টিগুলো এটাকে প্রোটেস্ট করেছে, এই তো। কিন্তু আপনার কি মনে হয় যে এখানে বিভাজন তৈরি হয়, এখানে ঝামেলা তৈরি হয়? এটা যে কোনো সোসাইটিতে তো বিভাজন আছে, সেটা আপনি আমাদেরকে টেনে আনছেন না, আমাদের এখানে কোনো রোল নাই। ওকে, সো আপনারা যখন চলে যাবেন দায়িত্ব ছেড়ে, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে, নির্বাচিত সরকার আসলে, তাদের কাছে আসলে আপনার কেমন বাংলাদেশের প্রত্যাশা থাকবে? অবশ্যই আমরা চাবো যে একটা ভাইব্রেন্ট বাংলাদেশ, যেখানে ডেমোক্রেসিটা থাকবে এবং যেই দেশে শেখ হাসিনার মতো মনস্টার জন্য আর আগামী 100-200 বছরের জন্য না তৈরি হয়, এমন একটা পলিটিক্যাল সিস্টেম আমরা যেন ক্রিয়েট করতে পারি। লাভলি, অনেক ধন্যবাদ আপনাকে। এমন একটা দেশ আমরাও আসলে চাই যে দেশে স্বৈরাচার থাকবে না এবং
চাপিয়ে দেওয়া হবে না কিছু। সো শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই। অনেকেই বলে, বারবার বলছি, কারণ হচ্ছে আমরা মানুষকে যখন জরিপ করি, মানুষের সাথে কথা বলি, কিংবা যখন অনলাইনে মাধ্যমগুলোতে যাই, মানুষের কমেন্টস চেক করি, তখন আসলে এই প্রশ্নগুলো উঠে আসে। বলেন অনেকেই যে আপনি যেভাবে কথা বলেন সেটাকে প্রেস সচিবের কথা মনে হয় না, মনে হয় যে একজন পলিটিক্যাল মানুষ কথা বলছেন অথবা কথা বলছেন সরকারের কোনো উপদেষ্টা। সো এটা নিয়ে আপনি আসলে কিছু বলতে চান কিনা? না, আমি প্রেস সচিব, এখানে আপনি যদি হোয়াইট হাউসের মডেল দেখেন, সেটা হচ্ছে যে প্রেস সচিব যখন থাকেন, প্রেস সেক্রেটারি, হি অলসো দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। বাংলাদেশে এটা করার কথা আপনার মাথায় কিভাবে আসলো? বাংলাদেশে তো এটা এই ধরনের আগে তো 55 বছর যদি আপনি দেখেন, এই ধরনের কি মানে প্রেস সচিবরা কোনোদিন প্রেস কনফারেন্স করেছে? হ্যাভ ইউ লিসেন? কিন্তু এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, ওনারা তো করেন নাই এটা। আপনার 54 বছরে কেউ করেন না, এখন আমি করছি বলে মানুষের চোখে পড়ছে। ওকে, ব্যাপারটা হলো এইটা। আগেকার প্রেস সচিবটা ছিল একটা পলিটিক্যাল প্রাইস পোস্টিং, যে আপনি আমার পার্টিকে পার্ট চেটেছেন, আপনি আমার পলিটিক্যাল পার্টির সাথে ছিলেন, আপনি যখন জার্নালিজম করতেন, আমি আপনাকে রিওয়ার্ড দিলাম, আসো তুমি প্রেস সচিব। আপনিও তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দ অনুযায়ী না, বাট আমি তো কোনোদিন কারো পা চেটে এগুলো আমি ইয়েতে নেই। আমি আমার আপনার হেটার্সরা তো নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই চেটেছেন। আপনি পুরোপুরি আমার লেখাগুলো সব ইয়েতে আছে, পড়েন। আমি কোনোদিন এমন কোনো রিপোর্ট করি নাই যেটার জন্য আমাকে লজ্জিত হতে হবে। সরি। দ্যাটস নাইস। আপনি আপনার ফেসবুক পোস্টের এই 1 বছর পূর্তিতে যে লিখেছেন, সেই জায়গায় বলেছেন যে অনেক জায়গায় আমি আসলে বেশি বলেছি, অনেক জায়গায় একটু দেরিতে বলেছি বা হয়তো বলিনি। সো সেই জায়গায় আপনার কি রিগ্রেট হয়েছে কোনো কথা কখনো বেশি? না, এটা একটা জিনিস কি, আপনার স্পোকসম্যানের রোলের ক্ষেত্রে বা প্রেস সেক্রেটারি রোলের ক্ষেত্রে তো আপনি তো অলওয়েজ আপনি আমাকে কোশ্চেন করছেন, তো আমি তো অলওয়েজ আপনাকে কোশ্চেনের উত্তরটা দিচ্ছি। এখন আমার অনেক সময় মনে হচ্ছে আমি রিয়াক্টটাকে আমি করব কি করব না। অনেক ক্ষেত্রে হয় কি যে অনেক ক্ষেত্রে রিয়াক্ট করাটাই দরকার ছিল না, এমন এটা পরে বোধোদয় হয়। আবার অনেক ক্ষেত্রে মনে হয় যে না, আমি আরও ফাস্টার রিয়াক্ট, মানে এমন একটা ঘটনা, ইভলভিং একটা ঘটনা, সে ঘটনায় আমার রিয়াকশনটা আরও আগে হওয়া উচিত ছিল। হ্যাঁ, ইন্টারভেনশন তো এটা হচ্ছে একটা ন্যারেটিভ, আপনার এমন নামে এত মিথ্যা নিউজ ছড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি কি ডু ইউ সিট ব্যাক অ্যান্ড সে ওকে এটা এমনি এমনি থেমে যাবে, নাকি আপনি তাড়াতাড়ি ইন্টারভেন করবেন? গত 1 বছরের সবচেয়ে কঠিন সময় কি ছিল? আমার কোনো আমাদের মনে হয় না, তো আমরা চেষ্টা করেছি। ইটস এই জবটাকে ডিসকভারি করা, এই জবটা একটা মানে আমাদের তো এই জবটা আগে কেউ করে নাই যে আমি তাকে মানে শেখ মুজিবের আমলে বা জেনারেল জিয়াউর রহমানের আমলে বা জেনারেল এরশাদের আমলে বা শেখ হাসিনা বা খালেদা জিয়ার আমলে, হ্যাঁ, তাদের তো প্রেস সচিব যাকে যে আমি অনুসরণ করবো সেইটা তো নাই। তো ফলে হচ্ছে যে আমাদেরকেই ভাবতে হচ্ছে যে আমি মানে হাউ টু রিচ আউট টু দ্য পিপল। আরেকটা আমাদের জন্য সমস্যা তৈরি হয়েছিল, বিগেস্ট সমস্যা হয়েছে যে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন ছিল। তো ওইটাকে আপনি কেমনে ফেস করবেন? আপনি কি ডাইরেক্ট ওদের সাথে এঙ্গেজ হবেন, নাকি আপনি জাস্ট ওকে ওরা করুক আমি ইগনোর করব? আপনারা কি করেছেন আসলে? এটা একটা আমরা প্রচুর আমরা একদম এঙ্গেজ হয়েছি। আমরা ওদেরকে নিয়মিত ওরা যখন এটা করে আমরা ওদেরকে ফেস করেছি, বলেছি যে তোমার এটা ভুল, এবং আমার মনে হয় আগে থেকে অনেকখানি কমেছে এখন। কমার কথা, কেননা তারা আপনি শুনেন মিথ্যা তো দাঁড়ায় না। আপনি বাংলাদেশে প্রতিটা একটা ছেলে, আপনি এমন সব রিলিজিয়াস ভায়োলেন্সের কথা বলছেন, দ্যাট ডিডন্ট অ্যাকচুয়ালি এক্সিস্ট। ওরা যে সমস্ত আনবিলিভেবল নাম্বার বলে, ওটা তো কোথাও কোনো ইয়ে নাই। আর এমন না যে বাংলাদেশ এমন একটা রিমোট আইল্যান্ড যে ওরা ছাড়া কেউ মনিটর করছে না। আমার এখানে তো যারা আছে, ফরেন এম্বাসিগুলো আছে না, তারা দেখছে না, অন্যান্য সিভিল সোসাইটি আছে তারা দেখছে না। তার ফলে সে যে মিথ্যাটা যে বানাচ্ছে সেটা তো ধোপে টিকছে না। এবং ইন্ডিয়ানদেরকে এটা বলা, ওরা যেটা হয় কি, ওরা দেখায় যে ওরা খুব স্মার্ট একটা জার্নালিজম করে, ওদের কথাটা সবাই নেবে। কিন্তু তারা মানে সত্যি অর্থে ওয়ার্ল্ডের সবচেয়ে পচা জার্নালিজমটা ইন্ডিয়ায় হয়, এর চেয়ে পচা জার্নালিজম। এবং আপনি যদি টাকা ব্যয় করেন, ইন্ডিয়া এটা একটা স্বীকৃত, আপনি ওদের ফ্রন্ট পেজে আপনি জায়গা করে আপনি রিপোর্ট করাতে পারবেন। টাইমস অফ ইন্ডিয়া কিনে আপনি নিউ ইয়র্কার ম্যাগাজিনে ওই যে টাইমস অফ ইন্ডিয়ার যে দুই ভাই যে চালান, বিনীত আর জৈন, হ্যাঁ, সমীর আর বিনীত জৈন,
তাদের আপনি খুব সুন্দর আপনি দেখেন ওদের একটা বড় প্রোফাইল আছে। তো ওইখানে আপনি একটা নিউজ, আমাদের এখানে প্রথম আলোতে আপনি একটা নিউজ কিনে ফ্রন্ট পেজে আপনি দিতে পারবেন? সম্ভব? ওদের এখানে সম্ভব। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন। আওয়ামী লীগাররা সমানে কোটি কোটি টাকা ব্যয় করছে মিথ্যা নিউজ প্রডিউস করার জন্য, কিন্তু মিথ্যা তো টিকে না। মিথ্যার সমস্যাটা হচ্ছে এইটা। ওকে, সো আমার লাস্ট কোয়েশ্চেন, প্রেস সচিব হিসেবে আজকে আপনি এসেছেন আমাদের মাঝে, সো গণমাধ্যম থেকে আমরা অনেক সময় জানতে চাই যে আপনারা আসলে সরকার থেকে কেমন সাহায্য চান, কেমন পরিবেশ চান। যদি সরকারের একজন অংশ হিসেবে আমি বলি, গণমাধ্যমের কেমন ভূমিকা আপনি চান, আসলে কেমন কেমন গণমাধ্যম? আমার মনে হয় যে গণমাধ্যমে, আমার মনে হয় যে আরও বেশি গণমাধ্যমে ইনভেস্ট করা উচিত, আর মিডিয়া লিটারেসি বাড়ানো উচিত, আর হচ্ছে সেলফ রেগুলেশনটা খুব জরুরি। আপনি কি করছেন প্রতিদিন, আপনি নিজে ভুল করছেন কি নিজে নিজে বাড়ানো, তাহলে হয় কি হয়, সরকার আপনাকে বারবার বলতে হবে কেন? সরকার বলে আপনি এটা ভুল করছেন, আমার দরকার সরকার এই জায়গাটা বলাটাই তো দরকার নেই। আপনি নিজে বুঝে আপনি নিজেই রিজন, বা আমার গতকাল এই কাভারেজটা ভুল ছিল, আমার এই শব্দ চয়ন ভুল ছিল, আমি এই যেভাবে দিয়েছি সেটা আসলে রিয়ালিটি এটার সাথে যায় না, বা এটা ঠিক না। আপনি আপনার ভুলটা আপনি এটা তো হয়। আপনি নিউ ইয়র্ক টাইমসে আপনি 1903 সালে একটা ভুল হয়েছে, এমন একটা লোককে নিয়ে, তার দেখা যাচ্ছে গ্রেট গ্র্যান্ডচাইল্ড বললো যে আপনারা যে ওনাকে নিয়ে যেটা লিখেছিলেন সেটা ভুল ছিল। তারপর ওরা একটা ইনভেস্টিগেট করে দেখেছে না ওটা ভুল, তো ওরা ওই 1903 সালের যে ভুলেরটা রিগ্রেট করে 2025 সালে। আপনি অনেক পাবেন, ওরা এই রিগ্রেটটা আছে, এতে তো কেউ লুজার হয় না, সোসাইটি ইমপ্রুভ করে যে না, কালচারটা নিশ্চয়ই আমাদের এটা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা জনগণের স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই গণমাধ্যমের, কিন্তু স্বাধীনতার পাশাপাশি কিন্তু আপনার অনেক বড় কর্তব্য আসে। সেই জায়গায় আমরা যেন সকলের আত্মনিয়ন্ত্রণের জায়গাটায় আমরা সচেতন থাকি, এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।